বিভাগটা তোমাদেরকে এখানে দেখিয়েছি, এটা হচ্ছে সামুদ্রিক মৎস্যের শ্রেণীবিভাগ। তাহলে সামুদ্রিক মৎস্যের শ্রেণীবিভাগ সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে সামুদ্রিক মৎস্য কাদেরকে বলবো। দেখো, যে সমস্ত বড় বড় মাছ সমুদ্রে বসবাস করে, অর্থাৎ তাদের সম্পূর্ণ জীবনচক্রটা সমুদ্রে অতিবাহিত করে, সেই সমস্ত মাছকেই কিন্তু বলা হবে সামুদ্রিক মাছ বা সামুদ্রিক মৎস্য। এইবার এই যে সামুদ্রিক মৎস্য, এদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। সেটা কি অনুসারে? না, জলের কোন গভীরতায় তারা বাস করে তার ভিত্তিতে তাদেরকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। সেই দুটো ভাগ কি কি? একটা হচ্ছে পিলেজিক মৎস্য বা ঊর্ধ্ব জলস্তরের মাছ, আর একটা হচ্ছে ডেমার্শাল মৎস্য বা নিম্ন জলস্তরের মাছ। তো এই মাছগুলো কোনটা কাকে বলবো, কেন বলবো, তার কি উদাহরণ সম্পূর্ণ তো জানাবোই, তারই সঙ্গে সঙ্গে আজকের পর্বে তোমাদেরকে জানাবো মেরিন রিসোর্সেস অর্থাৎ সামুদ্রিক সম্পদ সম্পর্কে ডিটেলস আলোচনা। তো মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে এবং বুঝে নিতে হবে আজকের ক্লাসটা, কারণ এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তাই মনোযোগ সহকারে যদি তুমি দেখে থাকো, কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে সঙ্গে এখান থেকে আসা সমস্ত প্রশ্নের উত্তর তুমি কিন্তু অনায়াসেই দিতে পারবে। তাই সময় নষ্ট না করে চলো আমরা ক্লাসটা দেখে নিই এবং বুঝে নিই। ক্লাস 12 এর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের থার্ড সেমিস্টারে ভূগোল বিষয়ের একটা যে পোর্শন রয়েছে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল অধ্যায়ের একেবারে শেষ পর্ব, যেখানে আমরা আলোচনা করব সামুদ্রিক সম্পদ বা মেরিন রিসোর্স নিয়ে। এর আগে আরও 3টে পর্ব আলোচনা হয়ে গেছে এই বায়ুমণ্ডল পোর্শন থেকেই, তোমরা নিশ্চয়ই সেগুলো দেখে থাকবে। আজকের এই লাস্ট পর্বে যেটা আলোচনা করতে চলেছি সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে সামুদ্রিক সম্পদের কথা বলছি বা মেরিন রিসোর্সের কথা বলছি, সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন হওয়া সম্ভব এবং পুরো বিষয়বস্তুটা সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য উপস্থাপনাটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সামুদ্রিক সম্পদ, এখানে কথাটার মধ্যেই লুকে আছে যে সমুদ্রের অভ্যন্তরস্থ সম্পদ। দেখো, সামুদ্রিক সম্পদ বলতে আমরা যদি শুধুমাত্র মৎস্য সম্পদকে বুঝি তাহলে কিন্তু হবে না, সেটা হচ্ছে একদম সামান্য নামমাত্র। কিন্তু সামুদ্রিক সম্পদ বলতে অনেক কিছু বিষয় রয়েছে যার সামান্য কিছুই কিন্তু মানুষ আহরণ করতে পেরেছে। সমুদ্রকে বলা হয়ে থাকে রত্নাকর, মানে এত রকম রত্নের সম্ভার রয়েছে সমুদ্রের মধ্যে, মানুষ তার কিছু পরিমাণ নিজেদের ভোগ্যের কাজে লাগাতে পেরেছে, নিজেদের প্রয়োজনের কাজে লাগাতে পেরেছে, অধিকাংশটাই কিন্তু এখনো সংগ্রহ করে উঠতে পারেনি। আর এই যে না সংগ্রহ করে উঠতে পারা যে সম্পদ, সেটার পরিমাণ হচ্ছে এতটাই বেশি যে তার তুলনায় সংগ্রহ করা সম্পদের পরিমাণটা একেবারে নগণ্য বলা যেতে পারে। মানুষের বিভিন্ন প্রয়োজন, যেমন তার খাদ্যদ্রব্য, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল বা বিভিন্ন রত্ন সামগ্রী কিন্তু এই সমুদ্র থেকে আহরণ করা হয়ে থাকে। সুতরাং সম্পদের দিক থেকে সমুদ্রের গুরুত্ব যে অপরিসীম, সেটা আমরা এইটুকু আলোচনা থেকেই বুঝতে পারছি। এবার কোন কোন ক্ষেত্রে সমুদ্রের গুরুত্ব রয়েছে, কিভাবে সেই সামুদ্রিক সম্পদগুলোকে মানুষ কাজে লাগাচ্ছে, সেগুলি আমরা ডিটেলসে আলোচনা করে নেব। সময় নষ্ট একেবারে না করে সম্পূর্ণ ক্লাসটা আমরা আলোচনা করে নিই। আর তোমাদের এই ক্লাস থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে মনে, সেটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো। চলো শুরু করে নিই। তাহলে প্রথমেই আজকের আলোচনার যে বিষয় সামুদ্রিক সম্পদ বা মেরিন রিসোর্স, এটা আলোচনা করতে গেলেই মনে প্রশ্ন আসা সম্ভব যে সামুদ্রিক সম্পদ কাকে বলবো বা সমুদ্র সম্পদ আসলে কি। দেখো, সমুদ্র জলতলের উপরে অংশ বা তলদেশ থেকে সংগ্রহ করা যাবে এমন জৈব এবং অজৈব উপাদানগুলো যখন মানুষের চাহিদা মেটায়, তার প্রয়োজন মেটায় এবং তার জীবনকে আরও উন্নততর ও স্বচ্ছন্দময় করে তুলতে সাহায্য করে, সেই সমস্ত জৈব অজৈব সম্পদকেই বলা হবে সামুদ্রিক সম্পদ, যেহেতু সেটা সমুদ্র থেকে আহরণ করা হচ্ছে। এইবার দেখো, সমুদ্র থেকে ঠিক কি কি ধরনের সম্পদ পাওয়া যায় সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এরকম একটা ছক দেখিয়েছি। এই যে সমুদ্র সম্পদ, সেখান থেকে আমরা কি কি ধরনের সম্পদ পাই, অতি অবশ্যই ভীষণ উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে জল সম্পদ। সমুদ্র থেকে যে জল পাওয়া যায় সেটা তো একটা বড় সম্পদ, সেটাকে নানানভাবে নানান কাজে লাগানো হয়। তাছাড়া আর কি পাওয়া যায়, আগেই বলেছি বিভিন্ন খনিজ পাওয়া যায়, বিভিন্ন রত্ন পাওয়া যায়, তাহলে খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে জৈব সম্পদ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে সেই জৈব সম্পদ, সেটাও দেখিয়েছি। তাছাড়া আরও বিভিন্ন সম্পদ কিন্তু
পাওয়া যায় সেরকম কি কি আছে না, শক্তি সম্পদ, বিভিন্ন রকমের শক্তি, সেটা হতে পারে সমুদ্রের শক্তি, হতে পারে সমুদ্র জলের লবণতার শক্তি, হতে পারে সেটা জোয়ার ভাটার শক্তি, নানান কিছু কিন্তু সমুদ্রের জলকে কাজে লাগিয়ে নানান রকমের শক্তি উৎপাদন করা যায়। তাছাড়া সমুদ্রের তলদেশের যে শক্তি সেটাকেও কাজে লাগানো হয়, অর্থাৎ যেটা ভূতাপ শক্তি আমরা বলতে পারি সেটাকে কাজে লাগানো হয়, সমুদ্রের তরঙ্গের শক্তিকে কাজে লাগানো হয়। এছাড়া রয়েছে কি বাণিজ্য সম্পদ, বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু সমুদ্রকে সম্পদ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই এত রকম ভাবে কিন্তু সমুদ্রের ব্যবহার রয়েছে। এইবার আমরা যেটা বলেছি খনিজ সম্পদ, সেখানেও কিন্তু আবার আমি ভাগ করে তোমাদের দেখিয়েছি। খনিজ সম্পদ সেটা হতে পারে ধাতব খনিজ, হতে পারে অধাতব খনিজ, আবার হতে পারে সেটা জ্বালানি। বিভিন্ন রকমভাবে খনিজটা পাওয়া যেতে পারে। আর জৈব সম্পদ হিসাবে অতি অবশ্যই যেটা সেটা রয়েছে খাদ্য। বিভিন্ন সামুদ্রিক মৎস্যকে খাদ্য হিসেবে গ্রহণ করা হচ্ছে, আর এখন সি ফুডসের চাহিদা তো উত্তরোত্তর বেড়েই চলেছে। সুতরাং খাদ্য হিসাবেও কিন্তু কি করা হচ্ছে, সমুদ্রকে কাজে লাগানো হচ্ছে, মানে সমুদ্র থেকে আহরিত যে মৎস্য বা মাছ সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করা হচ্ছে। আর তাছাড়াও রয়েছে আরো অন্যান্য বিভিন্ন জৈব সম্পদ রয়েছে, যেগুলো একে একে আমরা পরপর আলোচনা করে নেব। এইবার তাহলে এখান থেকে আমাদের আলোচনায় কি উঠে আসছে, সমুদ্রের গুরুত্ব বা সামুদ্রিক সম্পদের গুরুত্ব। তাহলে এখনের আলোচনায় আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্রের গুরুত্ব ঠিক কি রকম, কি কি ক্ষেত্রে তার গুরুত্ব রয়েছে। দেখো, জল সম্পদ হিসেবে গুরুত্বের কথা আমরা বলেছি, কিরকম সেটা আমরা যদি কৃষি কার্যকে ধরে নিই তাহলে কি দেখব, যে কৃষির জন্য অত্যাবশ্যক যেটা সেটা হচ্ছে জল। আর সেই জল কোথা থেকে আসছে, বৃষ্টিপাত থেকে। বৃষ্টিপাত সেটা কি থেকে হবে, অবশ্যই জলীয় বাষ্প থেকে। আর এই জলীয় বাষ্পের উৎস এবং বড় সড়ো উৎস সেটা কিন্তু হচ্ছে সমুদ্র। তাহলে সমুদ্রের জল আসলে পরোক্ষভাবে কৃষিকার্যে কি করলো, সহায়তা করলো। তাছাড়া জলসেচের জন্য সেটাও কিন্তু সমুদ্র বাহিত হয়েই বিভিন্ন পথে কৃষির কাজে জলটাকে ব্যবহার করা হচ্ছে। এমনকি সমুদ্রের জল যেহেতু লবণ বেশি থাকে, লবণতা বেশি, এটা আমরা আগের পর্বগুলোতে আলোচনা করে নিয়েছি, সেখানে সমুদ্রের ওপরের জলের লবণতাকে হ্রাস করিয়ে বা কমিয়ে নিষ্কাশন করিয়ে সেটাকে কিন্তু পানীয় জল হিসাবেও ব্যবহার করা হচ্ছে। তাহলে সমুদ্রের ওপরের স্তরের জলের লবণতাকে সরিয়ে কমিয়ে হ্রাস করিয়ে সেটাকে জলসেচের কাজে যেমন ব্যবহার করা হচ্ছে কৃষির জন্য, ঠিক তেমনি পানীয় জল সরবরাহের ক্ষেত্রেও কিন্তু এই সমুদ্রের জলকে কাজে লাগানো হচ্ছে। শুনতে আশ্চর্য লাগলেও এটা কিন্তু একেবারে সত্যি ঘটনা। সমুদ্রের জলকে কাজে লাগিয়ে পানীয় জলের চাহিদা মেটানো হচ্ছে। উদাহরণ হিসেবে তোমাদের যেটা বলতে পারি সেটা হচ্ছে পারস্য উপসাগরের তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে, মূলত আমি সৌদি আরবের উদাহরণ তোমাদেরকে দিতে পারি। এটা ছাড়াও মানে সৌদি আরব ছাড়াও আরব মরুভূমির আরো অনেক দেশ রয়েছে, সেই সমস্ত দেশগুলোর পানীয় জলের চাহিদা মেটানোর জন্য সেখানে বৃহদায়তন লবণ মুক্তকরণ প্লান্ট গড়ে তোলা হয়েছে। হ্যাঁ, ডিস্যালিনেশন প্লান্ট, যার মাধ্যমে কিনা সমুদ্রের উপরিস্তরের জলের লবণতাকে সরিয়ে সেটাকে পানীয়ের উপযোগী করে সাধারণ মানুষের কাছে সরবরাহ করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কৃষিকার্য দেখলাম, পানীয় জল হিসেবে দেখলাম সমুদ্রের জলকে কাজে লাগানো হচ্ছে। তাছাড়া সামুদ্রিক যে মৎস্য রয়েছে সেই রকম অনেক মাছ থেকে কিন্তু কৃষির প্রয়োজনীয় সার উৎপন্ন করা হয়, যেটা উৎকৃষ্ট মানের কৃষিকার্যে সহায়তা করে। তাহলে এটাও আমরা দেখলাম সারের ব্যবহার হিসাবে। এছাড়া আরো গুরুত্ব রয়েছে, তার মধ্যে একটা বলেছি খনিজ সম্পদ। বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ সেটা কিন্তু সমুদ্রের মধ্যে থেকে পাওয়া যায়, তাই সমুদ্রকে রত্নাকর বলা হয়, এটা আগেই বললাম। এটাও হয়তো শুনলে আশ্চর্য হবে যে স্থলভাগের তুলনায় কয়েক গুণ বেশি পরিমাণ রত্ন বা খনিজ সেটা কিন্তু সমুদ্র থেকে পাওয়া যায়। সমুদ্রের উপকূল অঞ্চল, মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি থেকে এই সমস্ত খনিজ সম্পদ পাওয়া যায়। উদাহরণ হিসেবে তোমাদেরকে যেগুলোর কথা বলতে পারি, বিভিন্ন মূল্যবান খনিজ যেমন সোনা, হীরা, মেনানজাইট বা যেটাকে মোনাজাইট বলা হয়, তাছাড়া জারকান, এইরকম বিভিন্ন, তাছাড়া কি আছে লোহা, প্লাটিনাম, বিভিন্ন রকমের মূল্যবান ধাতব খনিজ পদার্থ কিন্তু পাওয়া যায়, আর এগুলো উপকূল এলাকা থেকেই পাওয়া যায়। এছাড়াও মহীসোপান অঞ্চল থেকেও কিন্তু বহু খনিজ সম্পদ পাওয়া যায়। আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসাবে যে সমস্ত জিনিস ব্যবহার করি, যেমন ধরি সাবান, ডিটারজেন্ট, দেশলাই, কীটনাশক, তাছাড়া উদ্ভিদের উৎপাদন বৃদ্ধিতে, প্রাণী উৎপাদন বৃদ্ধিতে
যা সমস্ত ব্যবহার করি সেইগুলোর তৈরির জন্য যে উৎকৃষ্ট মানের খনিজ সেটা কিন্তু মহীসোপান অঞ্চল থেকে পাওয়া যায়, যেটা হচ্ছে ফসফেটিক নোডিউলস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সমুদ্র থেকে আমরা ধাতব অধাতব নানান রকমের খনিজ পাচ্ছি। তাছাড়া আমরা এখানে জ্বালানি সম্পদের কথাও কিন্তু বলেছি। দেখো, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, তার অফুরন্ত ভাণ্ডার কিন্তু এই সমুদ্র। হ্যাঁ, তোমরা বিভিন্ন জায়গার নাম শুনেছো, কাতারের নাম শুনেছো, তোমরা সৌদি আরবের সাফানিয়ার নাম শুনেছো, যেগুলো কিন্তু এই খনিজ তেল উৎপাদনের জন্য উত্তোলন কেন্দ্র হিসেবে একেবারে বিখ্যাত। তাহলে আমরা কি দেখতে পেলাম? পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা, ফসফরাইট, এরকম গন্ধক নানান কিছু কিন্তু সমুদ্রের তলদেশ থেকে কিন্তু পাওয়া যায়, সেখানে তার অফুরন্ত ভাণ্ডার রয়েছে। তাহলে ধাতব অধাতব জ্বালানি সব রকম সম্পদের কথা কিন্তু আমরা জেনে নিলাম খনিজ সম্পদ হিসাবে। নেক্সট যেটা তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে জৈব সম্পদ। তো জৈব সম্পদ হিসাবে অতি উল্লেখযোগ্য যেটার কথা বলেছি সেটা হচ্ছে খাদ্য সম্পদ। সমুদ্রের বিভিন্ন মাছকে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করছে, তাহলে সেটা তো অবশ্যই খাদ্য সম্পদ। আগেই বললাম যে সি ফুডসের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে, তাই বিভিন্ন রকমের মাছ সেটাকে খাবার হিসাবে যেমন গ্রহণ করা হচ্ছে, খাবার ছাড়াও বিভিন্ন মাছের যে লিভার নিঃসৃত তেল সেটাকে ব্যবহার করা হচ্ছে, সেগুলো তোমরা আগেই পড়ে চলে এসেছো। কড লিভার অয়েল, তিমি মাছের যে তেল, শার্ক লিভার অয়েল, এই রকম কিন্তু নানান কিছু তোমরা আগেই পড়ে চলে এসেছো, সেগুলোকেও কিন্তু ব্যবহার করা হয়। তাহলে খাদ্য সম্পদ হিসেবে যে শুধু ব্যবহার হচ্ছে এমন নয়, অন্যান্য নানান ক্ষেত্রে যেমন শিল্প ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। আবার খাদ্য হিসেবে আমরা যদি লবণ বা নুনের কথা ধরি, সেটাও কিন্তু সমুদ্রের জল থেকে পাওয়া যায়। আমরা আগেই পড়েছি সমুদ্র জলের লবণতা পড়তে গিয়ে দেখেছি যে সমুদ্রের মধ্যে NaCl বা খাদ্য লবণ যেটা সোডিয়াম ক্লোরাইড, সেটা কিন্তু বেশি মাত্রায় মিশ্রিত থাকে। তো এই সোডিয়াম ক্লোরাইডকে কাজে লাগানো হয় খাদ্য লবণ হিসাবে, মানে বহু প্রাচীনকাল থেকে এই পদ্ধতি যে সমুদ্রের জলকে শুকিয়ে খাবারের লবণ সেখান থেকে সংগ্রহ করা হয়। তাছাড়া ম্যাগনেসিয়াম, আরও নানান রকমের লবণ কিন্তু সেখানে পাওয়া যায়, তাহলে খাদ্য লবণ হিসাবেও সেটাকে ব্যবহার করা হচ্ছে। এছাড়া শিল্পের বিভিন্ন কাজে, যেমন ধরতে পারি আমরা যেটাকে শাঁখ বলি বা শঙ্খ, সেটাও কিন্তু সমুদ্র থেকে আহরণ করা হয়। বিভিন্ন ধরনের যে কড়ি সেগুলো পাওয়া যায়, ঝিনুক, মুক্তোর, এই সমস্ত কিছু সম্ভার কিন্তু আসলে সমুদ্র। এই যে অন্যান্যগুলোর কথা বললাম যেগুলো কিনা শিল্পের ক্ষেত্রে কাজে লাগে বললাম, তাহলে সেটাই পরোক্ষভাবে কি হচ্ছে? বাণিজ্য সম্পদ হিসাবে আমাদের কাজে আসছে। তাহলে এই যে সমস্ত ক্ষেত্রগুলো দেখলাম, সেখানে সমুদ্রের গুরুত্ব অপরিসীম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শক্তি সম্পদ। শক্তি সম্পদ হিসেবে আমরা যেটার কথা বলতে পারি যে সমুদ্রের জলকে কাজে লাগিয়ে সেখান থেকে জলবিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে। তাছাড়া সমুদ্রের যে স্রোত সেটাকে কাজে লাগিয়ে সেখান থেকে শক্তি সম্পদ পাওয়া যাচ্ছে। ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে সেখান থেকেও শক্তি সম্পদ পাওয়া যাচ্ছে। সমুদ্র জলের তাপীয় শক্তিকেও কাজে লাগানো হয়। এক্ষেত্রে কি হয়? সমুদ্র পৃষ্ঠের যে ওপরের উষ্ণ জল আর গভীর সমুদ্রের যে জলের তাপমাত্রার পার্থক্য, সেই পার্থক্যকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা হয়, যেটাকে বলা হয় ওটেক, OTEC। এই ওটেকের পুরো কথা হচ্ছে ওশান থার্মাল এনার্জি কনভার্সন। আর এই যে ওটেক পদ্ধতিটার কথা বলছি, এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে তাহিতিতে, এটা একটা হলো। এছাড়াও সমুদ্রের তরঙ্গকে কাজে লাগিয়ে সেখান থেকেও কিন্তু শক্তি উৎপাদন করা হচ্ছে। তাহলে এইভাবে কি হচ্ছে? শক্তি সম্পদ হিসাবেও সমুদ্রকে কাজে লাগানো হচ্ছে। তাছাড়া আমরা যদি বলি জীবিকা নির্বাহের ক্ষেত্রে, তাহলে জীবিকা নির্বাহের ক্ষেত্রেও কিন্তু বহু মানুষ সমুদ্রের ওপর নির্ভর করে তার জীবিকা নির্বাহ করে থাকে। যেমন যারা মৎস্য সংগ্রহ করে বা মাছ সংগ্রহ করে, তারা তার মাধ্যমেই কিন্তু তার পেশাটাকে বেছে নিয়েছে এবং তার জীবন জীবিকা নির্বাহ করছে। তাছাড়া বিভিন্ন যে শিল্পের কথা বললাম, শিল্পের কাঁচামাল হিসাবে যে সমুদ্রের সম্পদকে ব্যবহার করা হয়, তাহলে সেই শিল্পের সঙ্গে যারা নিযুক্ত রয়েছে তারা কিন্তু পরোক্ষভাবে কি হচ্ছে? সমুদ্রের কাছ থেকে উপকৃত হচ্ছে। তাহলে সমুদ্রকে কেন্দ্র করে কেউ মৎস্য সংগ্রহ করছে, মানে মৎস্য চাষের সঙ্গে যুক্ত রয়েছে, কেউ মুক্তোর কারবার করছে, ব্যবসা করছে, কেউ বা বিভিন্ন রকমের শঙ্খ, এছাড়াও এই ধরনের নানান দ্রব্য দিয়ে যে সমস্ত ব্যবসাপত্র চলে তার সঙ্গে নিযুক্ত রয়েছে। তাছাড়া আমরা দেখছি যে লবণ উৎপাদনের ক্ষেত্রেও তো বহু মানুষকে নিযুক্ত থাকতে হয়, তাহলে তারও জীবিকা কিন্তু সমুদ্রের ওপরেই নির্ভর করে রয়েছে। তাহলে এইভাবে জীবন জীবিকাতেও কিন্তু সমুদ্র ভূমিকা পালন করছে।
এছাড়া জলবায়ু নিয়ন্ত্রণেও কিন্তু সমুদ্রের গুরুত্ব অপরিসীম। সেটা তাহলে কিরকম না, তোমরা এর আগে নিচু ক্লাসগুলোতে পড়ে চলে এসেছো যে সমুদ্র থেকে যত দূরের দিকে যাওয়া যাবে তত কি হয়, আবহাওয়ার বা জলবায়ুর ক্ষেত্রে একটা চরম ভাব লক্ষ্য করা যায়, আর তার নিকটবর্তী এলাকায় একটা সমভাব বা মৃদুভাবাপন্ন আবহাওয়া কিন্তু বিরাজ করে। তাহলে এক্ষেত্রেও সেটা হবে, সমুদ্রের কাছাকাছি এলাকায় একটা মৃদুভাব থাকবে আর দূরবর্তী এলাকায় চরম ভাব লক্ষ্য করা যাবে। তাছাড়া যেখানে উষ্ণ সমুদ্র স্রোত বয়ে যায় তার উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হবে সেখানকার জলবায়ু প্রকৃতিটা উষ্ণ হবে, এবং যেখানে শীতল স্রোত প্রবাহিত হয় তার উপর দিয়ে প্রবাহিত বায়ুর কারণে সেখানকার আবহাওয়া এবং জলবায়ুটা শীতল প্রকৃতির হবে। খুব স্বাভাবিকভাবেই এটা সম্ভব। তাছাড়া সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত বায়ু সে কি করে, জলীয় বাষ্প কালেক্ট করে আর স্থলভাগে গিয়ে বৃষ্টিপাত ঘটায়, যেটা সেখানকার জলবায়ুকে একরকম হতে সাহায্য করে, কিন্তু যেটা সমুদ্র থেকে অনেকটা দূরের দিকের কোনো অঞ্চল যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওই বাতাসটা পৌঁছানোর আগেই জলীয় বাষ্পের পরিমাণটা শেষ হয়ে যায়, কারণ তার আগেই সে বৃষ্টিপাত ঘটিয়ে দেয়। তারপরে দু জায়গায় কিন্তু দু ধরনের জলবায়ু লক্ষ্য করা যাবে। এবার দেখো, আমরা এই যে খাদ্য সম্পদ হিসেবে বলেছিলাম, জৈব সম্পদের একটা বলেছিলাম খাদ্য সম্পদ, যেটা হচ্ছে সামুদ্রিক মৎস্য। সেই সামুদ্রিক মৎস্য তার আবার কিন্তু ভাগ রয়েছে। এবার আমরা এই সামুদ্রিক মৎস্যটা একটু ডিটেলসে জেনে নেব। জৈব সম্পদের যে অংশটাকে খাদ্য হিসেবে আমরা গ্রহণ করছি সেটা হচ্ছে কি না, সামুদ্রিক মৎস্য। সমুদ্রে বিচরণকারী মাছ যেগুলো বা সামুদ্রিক মৎস্য যেগুলো, তা সেটা কাকে বলবো না, যে সমস্ত মাছ, বড় বড় মাছ অবশ্যই সমুদ্রে বসবাস করে এবং তাদের সমস্ত জীবনচক্রটাই সমুদ্রের জলে অতিবাহিত করে, তাদেরকেই বলা হবে সামুদ্রিক মাছ। এবার এই যে সামুদ্রিক মাছ, তাদেরকে জলের গভীরতার ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পিলেজিক মৎস্য বা ঊর্ধ্ব জলস্তরের মাছ, আর একটা হচ্ছে ডেমার্শাল মৎস্য বা নিম্ন জলস্তরের মাছ। তাহলে প্রথমেই বলেছি জলের গভীরতার ভিত্তিতে, আর এখানে বলা হচ্ছে একটা ঊর্ধ্ব জলস্তর, তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, জলস্তরের ওপরের দিকের অংশে এই শ্রেণীর মাছ বাস করে, তাই একে বলা হবে পিলেজিক মৎস্য। আর যেটাকে ডেমার্শাল মৎস্য বলা হচ্ছে সেটা কি বলেছে, নিম্ন জলস্তরের মাছ, তার মানে এরা কি করে, সমুদ্রের বেশি গভীরতাযুক্ত অঞ্চলে বাস করে এবং বড় হয়ে ওঠে, তাই এদেরকে বলা হচ্ছে ডেমার্শাল। কিন্তু পরীক্ষার খাতায় দেখা গেছে যে ঠিক এই জায়গাতে স্টুডেন্টরা উল্টোটাই করে আসে, মানে কোনটা পিলেজিক কোনটা ডেমার্শাল এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকে না বলেই এই ভুলটা করে আসে, মানে গভীর জলেরটাকে পিলেজিক লিখে আসে আর সমুদ্রের ওপরের স্তরে যে মাছগুলো তাদেরকে লিখে আসে কি হিসাবে, ডেমার্শাল হিসাবে। তো এই ভুলটা যাতে না হয় তোমাদের একটা শর্ট ট্রিক্স বলছি, এটা একটু মাথায় রাখতে পারো। দেখো, এই যে মাছের শ্রেণীটা এটার নাম বলেছি পিলেজিক বা ঊর্ধ্ব জলস্তরের মাছ। তাহলে ঊর্ধ্ব জলস্তর মানে তো বোঝাই যাচ্ছে যে জলভাগের ওপরের অংশে বাস করবে, খুব কম গভীরতাযুক্ত স্থানে এরা বাস করে। এবার এই যে পিলেজিক এই কথাটা মনে রাখার জন্য তোমরা মনে রাখো পৃষ্ঠ, মানে জলতলের পৃষ্ঠ বরাবর বা উপরের পৃষ্ঠে থাকবে পিলেজিক মাছ। আর যেটাকে বলা হচ্ছে ডেমার্শাল মৎস্য সেটা মনে রাখার জন্য কি বলেছি, বেশি গভীরতায় এরা থাকে, তাহলে তুমি মনে রাখো ডিপ, বেশি ডিপে এরা থাকে, তাই ডেমার্শাল। এই কথাটা মনে রাখো, এর সঙ্গে যদিও এর কোনো সারবত্তা নেই, আমি শুধু ট্রিক্সটা তোমাদের বলে রাখছি যে এইভাবেও তুমি মনে রাখতে পারবে খুব সহজে। তাহলে ডিপে বা গভীরতায় বাস করবে যে মাছ সেটা হচ্ছে ডেমার্শাল মাছ, আর যেটা পৃষ্ঠস্তরে বসবাস করবে বা ঊর্ধ্বস্তরে বসবাস করবে সেটা হচ্ছে পিলেজিক মাছ। এইভাবে তুমি মনে রাখতে পারো। এবার পিলেজিক মাছ যেটা বলা হচ্ছে তার আবার দুটো ভাগ রয়েছে, কি কি, একটা হচ্ছে খাদক মাছ আর একটা ভক্ষক মাছ। তাহলে খাদক মাছ মানে যে সমস্ত মাছগুলো আকার আকৃতিতে ছোট হয় এবং বড় মাছের এরা খাদ্য হয়ে যায় সেগুলোকে বলা হচ্ছে খাদক মাছ। আর ভক্ষক মাছ মানে কি, এরা ভক্ষণ করে কাদেরকে, এই খাদক মাছগুলোকে, অর্থাৎ ছোট মাছগুলোকে ভক্ষণ করে নেয়, খেয়ে নেয়, তাই এদেরকে বলা হচ্ছে ভক্ষক মাছ। এটা হচ্ছে পিলেজিকের দুটো শ্রেণী হলো। ঠিক তেমনি ডেমার্শালেরও কিন্তু দুটো শ্রেণী রয়েছে, এখানে আমি সেটা দেখিয়ে দিয়েছি, দেখে নাও। একটা শ্রেণীর কথা বলেছি সেটা হচ্ছে বেন্থিক মাছ, আর একটা বলা হচ্ছে বেন্থোপিলেজিক মাছ। এগুলো কাদের বলবো, এই ধরনের মাছগুলো কি হয়, একটু গভীরতা তো থাকবে যেহেতু ডেমার্শাল, আর এরা চ্যাপ্টা আকৃতির হয়। সমুদ্রের গভীরে তলদেশে পাথর বালি কাদার সঙ্গে তার ফাঁক ফোকরের মধ্যে এরা বেড়ে ওঠে। এই যে মাছের শ্রেণীটা এটাকে তাহলে বলা হচ্ছে বেন্থিক মাছ। আর এই যে বেন্থোপিলেজিক মাছ এটা কাকে বলবো, দেখো বেন্থিক যেটা এটা হচ্ছে একেবারে গভীরে ছোট আকৃতির মাছগুলো হয়ে থাকে, গভীরে অবস্থান করে, চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। আর এখানে আমরা বেন্থোপিলেজিক কথাটা আবার জুড়ে দিয়েছি,
তার মানে হচ্ছে পিলেজিক মানে কি ওপরের দিকে থাকে। তাহলে এই বেন্থিকের মতন এরা এতটা গভীরে থাকে না বেন্থোপিলেজিকরা, আবার পিলেজিকের মতো এত ঊর্ধ্বস্তরেও থাকে না। তাহলে এরা কি হয়, সমুদ্রের গভীর থেকে একটু ওপরের দিকে উঠে অবস্থান করে এবং তুলনায় এদের কিন্তু আকার আকৃতিটা বড় হয়। কার থেকে? বেন্থিকের তুলনায়। তাই একে বলা হয়ে থাকে বেন্থোপিলেজিক মাছ। এবার এখানে এই যে পিলেজিক মাছের কথা বলা হয়েছে, পিলেজিক মাছের মধ্যে প্রধান যে সম্প্রদায়টা রয়েছে সেটা হচ্ছে হেরিং, সব থেকে বেশি পরিমাণে। এইবার এর দুটো আমরা ভাগ দেখিয়েছিলাম, খাদক মাছ, সেখানেও কিন্তু হেরিং এর কথা আমরা বলতে পারি। আর ভক্ষক মাছ হিসাবে যেগুলো রয়েছে সেটা হচ্ছে হাঙরের কথা বলা যায়। তাছাড়াও টুনা মাছের কথা বলা যায় ভক্ষক মাছ হিসাবে, তাহলে টুনা, হাঙর এগুলোর কথা বলতে পারি। আর খাদক মাছ হিসাবে ম্যাকারেল, হেরিং এদের কথা বলা যায়। আর বেন্থিক হিসাবে আমরা যে উদাহরণটা দিতে পারি সেটা হচ্ছে টারবাট, হ্যালিবাট, এগুলো হচ্ছে বেন্থিক মাছের উদাহরণ। আর বেন্থোপিলেজিক হিসাবে আমরা কড মাছের কথা বলতে পারি। এই হয়ে গেল সামুদ্রিক মৎস্যের শ্রেণীবিভাগ। আশা করি বুঝতে পেরেছো। এই যে শ্রেণীবিভাগটা তোমাদের দেখিয়েছি এটা ছাড়াও আরেকটা রয়েছে, সেটা হচ্ছে উভজল মাছ। এই যে উভজল মাছের কথা বলছি এদেরকে ইংলিশে বলা হয়ে থাকে ডায়াড্রোমাস মাছ। এদের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে উজানগামী মাছ আর একটা ভাটাগামী বা ভাটিগামী মাছ। অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস, ইংলিশগুলো এরকম। উজানগামী যেটা সেটাকে বলা হচ্ছে অ্যানাড্রোমাস আর ভাটিগামীটা হচ্ছে ক্যাটাড্রোমাস মাছ। অর্থাৎ সমুদ্রের নোনা জলে সবসময় বাস করে, প্রজননকালে বা ডিম পাড়ার সময় তারা নদীর মিষ্টি জলে চলে যায়, এটাকে বলা হচ্ছে উজানগামী মাছ বা অ্যানাড্রোমাস মাছ। আর ক্যাটাড্রোমাস হচ্ছে কি নদীতে বাস করে কিন্তু নির্দিষ্ট সময়, প্রজননের সময় নির্দিষ্ট ঋতুতে তারা কি করে সমুদ্রের জলে চলে আসে। এই যে মাছগুলো এদেরকে বলা হয়ে থাকে ক্যাটাড্রোমাস মাছ বা ভাটিগামী মাছ। কৃত্রিম উপায়ে সামুদ্রিক পরিবেশ সৃষ্টি করে সেখানে বিভিন্ন সামুদ্রিক মাছ তাছাড়া অন্যান্য আরও সামুদ্রিক জীব যদি চাষ করা হয় তখন সেই পদ্ধতিটাকে বলা হয়, সেই চাষকে বলা হয়ে থাকে মেরিকালচার। এই পদ্ধতিতে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ তো চাষ করা হয়ই, তাছাড়া সেখানে ঝিনুক, শামুক, চিংড়ি, কাঁকড়া, টুনা, স্যামন প্রভৃতির চাষ করা হয়ে থাকে। তাহলে এই পদ্ধতিটাকে বলা হয় মেরিকালচার। নেক্সট, এবং এই বায়ুমণ্ডল পোর্শনের শেষ যে অংশটা রয়েছে সেটা হচ্ছে সামুদ্রিক অবক্ষেপ বা ওশান ডিপোজিটস। এখন আমরা সেটা আলোচনা করে নেব। প্রথমেই তাহলে আমাদেরকে জানতে হবে সামুদ্রিক অবক্ষেপ কি। সামুদ্রিক অবক্ষেপ মানে সমুদ্রের তলদেশের সঞ্চয়। তাহলে সেখানে কি কি সঞ্চয় হতে পারে না, বিভিন্ন প্রাকৃতিক শক্তিবাহিত পলল থাকতে পারে, মানে পলি থাকতে পারে। যে সমস্ত সামুদ্রিক উদ্ভিদ প্রাণী রয়েছে তাদের দেহাবশেষ থাকতে পারে। তাছাড়াও আরও কি থাকতে পারে না, সেখানে বিভিন্ন ধরনের আগ্নেয় পদার্থ যেগুলো কিনা সমুদ্রের বক্ষে বা সমুদ্র বক্ষে সঞ্চিত হয় অবক্ষেপ রূপে। এটাই হচ্ছে সামুদ্রিক অবক্ষেপ। তাহলে এই যে সামুদ্রিক অবক্ষেপের কথা বলছি তার আবার আমি একটা এখানে ক্লাসিফিকেশন দেখিয়েছি। সেটা কি উৎপত্তি অনুসারে একটা, অবস্থান অনুসারে একটা। মানে অবক্ষেপটা বা সঞ্চয়টা যেগুলো সঞ্চিত হচ্ছে সমুদ্রের তলদেশে সেটা কিভাবে হচ্ছে, তার উৎপত্তিটা কিরকম, সেই অনুসারে একটা শ্রেণী বিভাগ হয়। আবার সেটা কোথায় অবস্থান করছে, কতটা গভীরে অবস্থান করছে তার অনুসারেও কিন্তু একটা শ্রেণী বিভাগ হয়ে থাকে। এইবার তোমাদের যেটা জানতেই হবে, মানে যেখান থেকে বেশি বেশি প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে সমুদ্রের এই যে অবক্ষেপ সেটা কিন্তু আবার দু ধরনের হয়ে থাকে। একটা কিরকম হয়ে থাকবে, একটা কঠিন ধরনের হতে পারে আর একটা তরল বা পিচ্ছিল ধরনের হতে পারে। এই যে অবক্ষেপের কথা বলছি সেই অবক্ষেপগুলোর আবার নাম রয়েছে। একটাকে বলা হচ্ছে নেরিটিক অবক্ষেপ, যেটা কিনা ওই একটু কঠিন ধরনের বা বালির কণার মতন একটু কঠিনের দিকেই বলা যায়, বালি বা পলল আকৃতি বিশিষ্ট, সেটাই হচ্ছে নেরিটিক অবক্ষেপ বা নেরিটিক সঞ্চয়। আর একটা যেটা সেটাকে বলা হচ্ছে সিন্ধু কর্দ বা উজ। তাহলে এই যে উজ যেটা স্পেলিং কিনা OOZE, এই উজ সেটাকে আবার বলা হয় সিন্ধু কর্দ। এই সিন্ধু কর্দের আবার কিন্তু ভাগ রয়েছে। সিন্ধু কর্দকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে চুন জাতীয় সিন্ধু কর্দ আর একটা সিলিকা জাতীয় সিন্ধু কর্দ। তাহলে আমরা এই অবক্ষেপকে বললাম দুটো অংশ, একটা হচ্ছে নেরিটিক অবক্ষেপ আর একটা যেটাকে এই সিন্ধু কর্দ বলছি সেটাকে কিন্তু আসলে বলা হয়ে থাকে পিলেজিক অবক্ষেপ। তাহলে এই দুটো শ্রেণীর অবক্ষেপের মধ্যে আবার ভাগ রয়েছে। সেই ভাগগুলোর কথা কি বললাম না, সিন্ধু কর্দ হচ্ছে দু শ্রেণীর, একটা চুন জাতীয় সিন্ধু কর্দ আর একটা হচ্ছে সিলিকা জাতীয় সিন্ধু কর্দ। এটা ডিটেলসে আলোচনার আগে আমরা এইখানটা একটু জেনে নিই উৎপত্তি অনুসারে যেটার কথা বলা হচ্ছে।
তাহলে উৎপত্তির ভিত্তিতে প্রথমে একটার কথা বলা যেতে পারে যে স্থলবিধৌত অবক্ষেপ। সেটা কি না, স্থলভাগ থেকে বিভিন্ন জিনিস যেগুলো প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে এসে সমুদ্রের তলদেশে সঞ্চিত হচ্ছে, সেটাই হচ্ছে স্থলবিধৌত অবক্ষেপ। এই যে স্থলবিধৌত পদার্থের অবক্ষেপ বা যেটা হচ্ছে টেরিজেনাস ডিপোজিট, এটা তাহলে কোথায় হবে? স্থলভাগ থেকে বাহিত হয়ে আসছে বিভিন্ন শক্তির দ্বারা, এসে উপকূলেই কিন্তু উপকূল সংলগ্ন এলাকাতেই সেখানে সঞ্চিত হয়ে যাবে। এটা মূলত কি ধরনের হবে? উদাহরণ হিসেবে আমরা যেগুলো বলতে পারি নুড়ি, কাঁকর, বালি, পাথর, এইগুলো। এরপরে উৎপত্তির ভিত্তিতে আরো একটা যে ভাগ রয়েছে সেটা হচ্ছে ভলক্যানিক ডিপোজিট বা অগ্নুৎপাতের উৎক্ষেপ জনিত অবক্ষেপ। সেটা কি, স্থলভাগেও অগ্নুৎপাত হতে পারে, আবার সমুদ্রের তলদেশেও অগ্নুৎপাত হতে পারে। এই অগ্নুৎপাতের ফলে সৃষ্ট পদার্থ যখন সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় তখন সেটাকেই বলা হচ্ছে ভলক্যানিক ডিপোজিট। আর উৎপত্তি অনুসারে আরো একটা ভাগ যেটাকে বলা হচ্ছে অর্গানিক ডিপোজিট, অর্থাৎ জৈব পদার্থের অবশেষের অবক্ষেপ। সেই হিসেবেই তোমাদেরকে যেটা একটু আগেই বলছিলাম সেটা হচ্ছে নেরিটিক অবক্ষেপ আর পিলেজিক অবক্ষেপ। তাহলে নেরিটিক যেটা সেটা হবে কঠিন, আর যেটা পিলেজিক সেটা তরল পিচ্ছিল ধরনের, কোনো তার নির্দিষ্ট আকার আকৃতি থাকবে না। যেখানে আমরা সিন্ধুকর্দের কথা বললাম, আর সিন্ধুকর্দ বা উজ তার দুটো ভাগ বলেছি, একটা চুন জাতীয় আর একটা সিলিকা জাতীয়। চুন জাতীয়র আবার কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা টেরোপড সিন্ধুকর্দ আর একটা গ্লোবিজারিনা সিন্ধুকর্দ। তাহলে দেখো এখানে যে সিন্ধুকর্দের ভাগটা দেখিয়েছি তার মধ্যে এই ভাগটা কি বলা হচ্ছে? চুন জাতীয় সিন্ধুকর্দ। তাহলে অবশ্যই এটা কোনো প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হবে। সেটা হতে পারে শামুক, ঝিনুক, বিভিন্ন ধরনের সামুদ্রিক উদ্ভিদ প্রাণী, তাদের দেহাবশেষ থেকে কিন্তু এই ধরনের যে সিন্ধুকর্দ, চুন জাতীয় সিন্ধুকর্দ, সেটা সৃষ্টি হয়ে থাকে। তার আবার দুটো ভাগ দেখিয়েছি, টেরোপড, গ্লোবিজারিনা। এই টেরোপড যেটা সেটা হচ্ছে এই শামুক, ঝিনুক যেগুলোর কথা বলছি, সেই সমস্ত প্রাণীর দেহাবশেষ, তাদের দেহ কি হচ্ছে? শক্ত খোলক দ্বারা আবৃত থাকে, যার যে খোলকটা চুন জাতীয় পদার্থ দ্বারা গঠিত। তাহলে সেই সমস্তগুলো যখন অবক্ষেপ রূপে সঞ্চিত হয় তখন সেটাকে বলা হচ্ছে টেরোপডের চুন জাতীয় যে সিন্ধুকর্দ সেটা। এরপরে গ্লোবিজারিনা, এখানে হচ্ছে বিভিন্ন সামুদ্রিক কীট, যেমন ফ্লোরামিনিফেরা এর কথা বলতে পারি, গ্লোবিজারিনা, এই সমস্ত সামুদ্রিক কীট তাদের দেহাবশেষ সঞ্চিত হয়ে এই ধরনের চুন জাতীয় সিন্ধুকর্দ সৃষ্টি হয়ে থাকে। তো চুন জাতীয় ছাড়া আমরা যে ভাগটা দেখিয়েছি সেটা হচ্ছে সিলিকা জাতীয়। তো সিলিকা জাতীয়র মধ্যে আবার দুটো ভাগ, একটা হচ্ছে ডায়াটম সিন্ধুকর্দ আর একটা রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ। সিলিকা জাতীয় সিন্ধুকর্দ মানে হচ্ছে কি হবে না, সিলিকা দ্বারা গঠিত হবে, খালি চোখে দেখা যাবে না এমন উদ্ভিদজাত পদার্থ থেকে যখন সিন্ধুকর্দ গঠিত হয় তখন সেই সিলিকা জাতীয় সিন্ধুকর্দের যে ভাগটা সেটা হচ্ছে ডায়াটম সিন্ধুকর্দ। আর এরপরে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে রেডিওল্যারিয়ান। এই জিনিসটা কি? এই রেডিওল্যারিয়ান হচ্ছে এই যে ফোরামিনিফেরা একটু আগে বলছিলাম সামুদ্রিক কীট, এদের দেহগুলো অনেক সময় বালুকা জাতীয় পদার্থের সঙ্গে মিশে গিয়ে একটা নেট বা জালের মতন অংশ তৈরি করে, আর সেটা থেকেই পরবর্তীকালে যে ধরনের সিন্ধুকর্দ তৈরি হয়ে থাকে সেটাকেই বলা হয়ে থাকে রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ। তাহলে আমরা উৎপত্তি অনুসারেতে দেখলাম স্থলবিধৌত অবক্ষেপ দেখে নিয়েছি, অগ্নুৎপাতজনিত অবক্ষেপ দেখলাম, জৈব অবক্ষেপ দেখলাম, এছাড়াও কিন্তু কিছু অজৈব অবক্ষেপও সেখানে হতে পারে। তাছাড়া লোহিত কর্দম বলে একটা অবক্ষেপ, সেটাও লক্ষ্য করা যায় অনেক সময়। লোহিত কর্দম কেন বলা হচ্ছে? কারণ সেখানে লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকে, তার কারণে সেটা লাল রঙের দেখায়, তাই তাকে বলা হচ্ছে লোহিত কর্দম অবক্ষেপ। তাহলে আমরা উৎপত্তি অনুসারে যে অবক্ষেপ সেটা দেখে নিলাম। আর এরপরে অবস্থান অনুসারে, অবস্থান মানে কোথায় অবক্ষেপটা হচ্ছে, সেটা সমুদ্রের অগভীর অংশে হতে পারে, অগভীর অংশ মানে মহীসোপান মহিডাল অংশ হতে পারে, আবার গভীর সমুদ্রের সমভূমিতেও অবক্ষেপ হতে পারে, মানে তার অবস্থানটা কোথায় সেই অনুযায়ী সেটাকে ভাগ করা হচ্ছে। তাহলে অগভীর অংশ মানে মহীসোপান মহিডাল এই অঞ্চলের সঞ্চয়, আর গভীর সমুদ্রে বেশ কিছু সঞ্চয় লক্ষ্য করা যায়। গভীর সমুদ্রের যে সঞ্চয় সেটা হচ্ছে টোটাল এই যে সিন্ধুকর্দের যে ভাগটা আমরা দেখিয়েছি এটা কিন্তু গভীর সমুদ্রের সঞ্চয়। এবার অগভীর অংশে অর্থাৎ মহীসোপান মহিডাল অংশে যে সঞ্চয়গুলো লক্ষ্য করা যাবে সেটা এর আগে আমরা যেগুলো আলোচনা করলাম, অর্থাৎ জৈব সঞ্চয়, অজৈব সঞ্চয়, তাছাড়া আগ্নেয় উৎক্ষেপজনিত যে সঞ্চয়, স্থলবিধৌত যে সঞ্চয়, এগুলোই হচ্ছে অগভীর অংশের সঞ্চয়।
অর্থাৎ অগভীর সমুদ্রের সামুদ্রিক অবক্ষেপ। এই হয়ে গেল আমাদের টোটাল সামুদ্রিক অবক্ষেপ বা ওশান ডিপোজিট। আজকে তোমাদের বাড়িমণ্ডল অংশের বাকি পার্টটুকু শেষ করে দিলাম। পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একেবারেই ভুলবে না। কমেন্টে তোমার মতামতটা অবশ্যই জানিয়ে যাও। আর এখনো পর্যন্ত যারা দেখছো তারা শুধুমাত্র কথাটা লেখো সিন্ধু কর্দ, তাহলেই আমি বুঝবো যে তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা এতক্ষণ ধৈর্যের সঙ্গে দেখলে। তাহলে কমেন্টে লিখে দাও সিন্ধু কর্দ। আর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হয়ে যাচ্ছে।